আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট। পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের ১৭৩ নম্বর আয়াতে এ কথা বলা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আজ এমন কজন অসাধারণ মানুষের টপ সিক্রেট আপনাদের শেয়ার করতে চাই, যারা জীবনের পাথেয় হিসেবে পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতটি, মহামূল্যবান আয়াতটি ধারণ করেছেন, মর্মে মর্মে পালন করেছেন। তাদের অন্যতম হলেন শাহ আব্দুল হান্নান, প্রয়াত শাহ আব্দুল হান্নান, আমার শ্রদ্ধাভাজন মুরব্বী, যাকে আমি পিতৃতুল্য মুরব্বী হিসেবে গণ্য করতাম। আমার সৌভাগ্য হয়েছিল এমন মহান একজন মানুষের সান্নিধ্য লাভের। আপনারা অনেকেই তাকে জামায়াত ইসলামের মুরব্বী হিসেবে চিনে থাকবেন, কিন্তু এটি সর্বতোভাবেই একটি ভুল ধারণা। সত্যিকার অর্থে তিনি একদিনের জন্য জামায়াত ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না। আমি একদিন তাকে প্রশ্ন করেছিলাম যে, আঙ্কেল, জামায়াতের সঙ্গে আপনার সম্পর্ক কিভাবে? তিনি বললেন যে, আঙ্কেল, আমি তো জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট না। জামায়াতের অনেকেই আসেন, অনেক নেতারা আসেন আমার কাছে পরামর্শ নিতে। তা আমি সেটা পরামর্শ দেই কোরআন এবং সুন্নাহর আলোকে। এখানে যদি বিএনপি আসে, আওয়ামী লীগ আসে, তুমি আসো, তোমাকেও আমি পরামর্শ দিব, তাই না? এভাবেই তিনি হেসে হেসে ওনার স্বভাবসুলভ ভঙ্গিতে আমাকে জবাব দিয়েছিলেন। তিনি একজন সিএসপি কর্মকর্তা, যার শিক্ষা জীবনে দ্বিতীয় বিভাগ নেই। তিনি সবসময় প্রথম স্থান অধিকার করেছেন, এসএসসি এবং এইচএসসিতে স্ট্যান্ড করেছেন। ছাত্র জীবন শেষ হওয়ার আগেই তিনি চাকরি লাভ করেছেন। স্বাধীনতার পর বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন, সচিব ছিলেন, এনবিআরের চেয়ারম্যান ছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, দীর্ঘ চাকরি জীবনে তিনি সততা, আন্তরিকতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বেতনের বাইরে তিনি একটি পয়সা কারো কাছ থেকে গ্রহণ করেননি। কোনো ওসিলায় তিনি গ্রহণ করেননি। পুরস্কার কিংবা উপঢৌকন হিসেবেও কারো কাছ থেকে একটি ছোট্ট পণ্য গ্রহণ করেননি। টাকা পয়সা তো দূর কি বাত। সেই শাহ আব্দুল হান্নান সাহেব মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছিলেন যেন তাকে সাধারণ মানুষের মতো কবরস্থ করা হয়, তার কবরটি যেন পাকা না করা হয়, এবং তার ওসিয়ত মোতাবেক তাকে রাজধানীর শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি সারা জীবন বসবাস করেছেন তার পৈতৃক ভিটা কিলগাঁয়ের বাসাবো এলাকায়। জীর্ণ শীর্ণ দোতলা বিল্ডিংয়ে তিনি বসবাস করেছেন। সারা জীবন চাকরি করে তিনি ঢাকা শহরে একটি প্লট কিনতে পারেননি, একটি ফ্ল্যাট কিনতে পারেননি। ওনার কোনো বিলাসবহুল গাড়িও ছিল না। ৭-৮ লাখ টাকা দামের একটি গাড়িতে তিনি চড়তেন। কি অসাধারণ সততার এর চেয়ে উৎকৃষ্ট নজির আর কি হতে পারে? এই মানুষটির সান্নিধ্যে গিয়ে আমি দেখেছি ইসলামের প্রতি তার হৃদয়ের গভীরে যে ভালোবাসা, ইসলামের কল্যাণে তিনি প্রতিটি মুহূর্ত ব্যয় করেছেন। মহান আল্লাহ তাআলাকে, সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য তার হৃদয়ের গভীরে যে ভালোবাসা আমি দেখেছি, সৃষ্টিকর্তার প্রতি এমন নির্মোহ অনুরাগ, ভালোবাসা, এমন বিরল ভালোবাসা সত্যিকার অর্থেই আমি আর জীবনে দ্বিতীয় কারো মধ্যে দেখিনি।
আজ অবধি দেখিনি। সেই মানুষটি পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকার আমলে এনবিআরের চেয়ারম্যান ছিলেন। শেখ হাসিনা সরকার তার দলীয় নেতাকর্মীদের সমস্ত আপত্তি উপেক্ষা করে, সব রকমের সমালোচনা উপেক্ষা করে জামায়াতের মুরব্বি হিসেবে চিহ্নিত শাহ আব্দুল হান্নান সাহেবকে এনবিআরের চেয়ারম্যান করেছিলেন শেখ হাসিনা। কারণ শেখ হাসিনা তাকে ব্যক্তিগতভাবে জানতেন, চিনতেন, তার সততা সম্পর্কে, তার ব্যক্তিত্ব সম্পর্কে, তার অগাধ অসীম জ্ঞান সম্পর্কে শেখ হাসিনা যথেষ্ট অবগত ছিলেন। ফলে তিনি সমস্ত বাধা উপেক্ষা করে তাকে এনবিআরের চেয়ারম্যান নিযুক্ত করেছিলেন। এজন্য আমি শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। সম্মানিত দর্শক শ্রোতা, লক্ষ্য করুন 1/11 প্রেক্ষাপটের পর আওয়ামী লীগ যখন সরকার গঠন করল, এই শেখ হাসিনা সরকার একজন শাহ আব্দুল হান্নানকে জুডিশিয়াল কিলিংয়ের আওতায় নেওয়ার জন্য যুদ্ধাপরাধের দায়ে তাকে অভিযুক্ত করার প্রয়াস নিয়েছিল। কারণ শাহ আব্দুল হান্নান বাংলাদেশ প্রসঙ্গে ভারতীয় নীতির একজন কঠোর সুসমালোচক ছিলেন। এটিই ছিল তার অপরাধ। কিন্তু মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে, যেহেতু শেখ হাসিনা তাকে ব্যক্তিগতভাবে চিনতেন, জানতেন, ফলে তিনি জুডিশিয়াল কিলিংয়ের হাত থেকে রেহাই পেয়েছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, শাহ আব্দুল হান্নান সাহেব এমন এক বিশাল ব্যক্তিত্ব, যার সম্পর্কে বলতে গেলে কয়েক মিনিট নয়, কয়েক ঘন্টা নয়, কয়েক দিন বলেও তার অসীম গুণের কথা শেষ করা যাবে না। এবং আমার মতো নগণ্য জ্ঞানের অধিকারী একজন মানুষের পক্ষে ওনার মতো বিশাল মানুষের সঠিক মূল্যায়ন করাও প্রায় অসম্ভব বলে আমি মনে করি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জেনে বিস্মিত হবেন, একই সঙ্গে পুলকিত বোধ করবেন যে এই শাহ আব্দুল হান্নানের মতো আরও কিছু মানুষ আমাদের সমাজে আছে, এখনও আছে। শাহ আব্দুল হান্নান সাহেবের জীবন আচারের সঙ্গে অনেকখানি মিল আছে এরকম বেশ কজন সরকারের সাবেক আমলা এবং বর্তমান কর্মকর্তাকে আমি আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। এদের মধ্যে অন্যতম হলেন মোর্শেদ আলম, যিনি বিএনপি সরকারের সময় কর্নেল অলির সঙ্গে চাকরি করেছেন। এই অপরাধে হাসিনা সরকার 2010 সালে তাকে ওএসডি করেন এবং 2014 সালে তিনি অতিরিক্ত সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। প্রায় 5 বছর তাকে ওএসডি করে রাখা হয়। তার সততা, তার মেধা, তার দক্ষতা, পেশাদারিত্ব, সদাচরণ এক কথায় অতুলনীয়। শাহ আব্দুল হান্নানের এই অনুসৃত নীতি যেন তিনি মেনে চলেছেন। তিনি এখন একটি জরাজীর্ণ, একটি পুরনো বাসায়, জীর্ণশীর্ণ বাসায় ভাড়া থাকছেন। ঢাকা শহরে তার একটি প্লট নেই, একটি ফ্ল্যাট নেই। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকজন কর্মকর্তা শেখ মুজিবুর রহমান। বিস্মিত হচ্ছেন? না, শেখ হাসিনার পিতা নন। তিনি হলেন সাবেক সচিব, যিনি বিএনপির আমলে ইউএনও ছিলেন, ম্যাজিস্ট্রেট ছিলেন। পরবর্তীতে শেখ হাসিনা সরকার আমলেও তিনি তার যোগ্যতা অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী স্বাভাবিক প্রক্রিয়ায় তিনি প্রমোশন পেয়ে
ধাপে ধাপে তিনি সচিব হয়েছেন, যিনি বছর আগে অবসর গ্রহণ করেছেন। অনেক বছর তিনি সচিব ছিলেন। সর্বশেষ তিনি মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব হিসেবে অবসর গ্রহণ করেছেন। এর আগে তিনি অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে, জয়েন্ট সেক্রেটারি, অতিরিক্ত সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন, সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনিও একটি পুরনো জীর্ণ শীর্ণ বাসায় ভাড়া থাকছেন, কারণ ঢাকা শহরে তার একটি প্লট নেই, একটি ফ্ল্যাট নেই। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকজন কর্মকর্তাকে আমি চিনি। তিনি হলেন ডক্টর মোজাম্মেল হক খান। তিনি বিএনপির রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ সাহেবের একান্ত সচিব ছিলেন। পরবর্তীতে স্বাভাবিক প্রক্রিয়ায় তিনি তার মেধা এবং যোগ্যতা অনুযায়ী পদোন্নতি পেয়েছেন, সচিব হয়েছেন। তিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন, জনপ্রশাসন সচিব ছিলেন, দুদকের কমিশনার ছিলেন। সারা জীবন সততার সঙ্গে চাকরি করেছেন। দলমত নির্বিশেষে সব মানুষকে সমান চোখে দেখেছেন। সব সেবা প্রার্থীকে তিনি পেশাদারিত্বের চোখে বিবেচনা করেছেন। ডক্টর মোজাম্মেল হক খান এমন একজন সৎ কর্মকর্তা, যিনি জীবনে কখনো এক টাকাও ঘুষ গ্রহণ করেননি, অথচ দুদক তার দিকে জাল পেতেছে। আপনারা জেনে বিস্মিত হবেন যে মোজাম্মেল হক খান তার এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য কয়েক একর জমি তিনি দান করে দিয়েছেন। অর্থাৎ তার পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য তিনি দান করে দিয়েছেন। সেই রকম একজন মহৎ, উদারমনা, পেশাদার, মেধাবী, চৌকস কর্মকর্তার নামে একজন ভালো মানুষ, তিনি শুধু একজন ভালো কর্মকর্তা, একজন পেশাদার মেধাবী কর্মকর্তাই নয়, মানুষ হিসেবেও তিনি অতুলনীয়। তার সদাচরণ, যারাই তার সান্নিধ্যে গিয়েছেন, নিশ্চয়ই আমাকে আপনারা যদি শুনে থাকেন, আপনার কমেন্টে আমার এই মূল্যায়ন সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন। আসলেই তিনি কেমন মানুষ ছিলেন। একজন সংবাদকর্মী হিসেবে আমি যেহেতু ওনাদের সান্নিধ্য পেয়েছি, আমি খুব কাছে থেকে তাদেরকে পর্যবেক্ষণ করেছি, আমার চোখে তিনি এই যুগের একজন অন্যতম পেশাদার, সৎ কর্মকর্তা। এই ধরনের কর্মকর্তা বাংলাদেশের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য সত্যিকার অর্থে অনেক অনেক বেশি দরকার। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকজন কর্মকর্তা যিনি দুদকের জালে পড়েছেন, শেখ নাদির হোসেন লিপু। তিনি বাংলাদেশের মিল ভিটা অর্থাৎ মিল্ক ইউনিয়ন, মিল ভিটার চেয়ারম্যান ছিলেন প্রায় 10 বছর। আমার অত্যন্ত নিবিড় পর্যবেক্ষণে তিনি ছিলেন। ওনার অফিসের কাছাকাছি আমি বসবাস করতাম, অর্থাৎ গুলশানে আমার বাসা থেকে তার অফিসে যেতে লাগতো 5 মিনিট। ফলে অনেক সময় কাটিয়েছি ওনার অফিসে, প্রত্যক্ষ করেছি উনি কতটা পরিশ্রম করেছেন, কতটা নিবিড়ভাবে ভালোবেসে মিলবিটাকে, একটি ধ্বংসপ্রাপ্ত মিলবিটাকে তিনি টেনে তুলেছেন, ধৈর্য এবং সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছেন, লোকসানি প্রতিষ্ঠানটিকে লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে বলে রাখা ভালো যে এই নাদির হোসেন লিপু যখন মিলবিটার চেয়ারম্যান নিযুক্ত হন, তখন মিলবিটাকে
এমন অবস্থায় তিনি পেয়েছেন যখন মিলভিটা তার কর্মচারীদের বেতন দিতে পারছিল না। সেই অবস্থায় তিনি মিলভিটাকে শত কোটি টাকা তিনি মুনাফা করে দিয়েছেন তার সততা, আন্তরিকতা এবং অসীম ধৈর্য পরিশ্রমের মাধ্যমে। আপনারা জেনে বিস্মিত হবেন যে এই শেখ নাদির হোসেন লিপু হলেন শেখ হাসিনার চাচা। চাচা হলেও তিনি তার স্বকীয়তা ধরে রেখেছিলেন। তিনি কখনোই ক্ষমতার দাম্ভিকতা দেখাননি, বরং তিনি এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন এবং তিনি সত্যিকার অর্থেই এটাকে ভালোবেসেছিলেন। পর্যাপ্ত সময় তিনি এটার পেছনে দিয়েছেন। বলা হয়ে থাকে মিলভিটা সৃষ্টির পর যত চেয়ারম্যান হয়েছে, লিপু সাহেব যে পরিমাণ সময় এবং শ্রম দিয়েছেন, সব চেয়ারম্যান মিলেও এত সময় এবং শ্রম দেননি। ফলে তিনি এটিকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে পেরেছিলেন, যেখানে তিনি ১ টাকার দুর্নীতি, অনিয়ম কিংবা ঘুষ গ্রহণ করেননি। তিনি একদিন বলছিলেন, প্রথম যখন তিনি চেয়ারম্যান নিযুক্ত হয়ে বাসায় ফিরলেন, পরদিন সকালে কিছু লোক গিয়ে তাকে অফার করলো যে, স্যার, প্রতিদিন ১০ লক্ষ টাকা আপনাদেরকে দেব, আপনি আমাদেরকে কোনো প্রশ্ন করতে পারবেন না। কিন্তু তিনি সেটাকে মোটেও পাত্তা দেননি, বরং তিনি তাদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছিলেন। তার দিকেও দুদক জাল পেতেছে, অর্থাৎ বেনামি চিঠি নাকি পেয়েছে, তাকে নোটিশ করেছে। সম্মানিত দর্শক শ্রোতা, দুদকের এই অসভ্য চর্চার কথা বললাম। এইবার আপনাদেরকে বলি বর্তমান সময়ে যারা চাকরি করছেন এমন কজন কর্মকর্তার কথা। এর মধ্যে একমাত্র সেনা প্রধান ছাড়া বাকি সবার সঙ্গেই আমার নিবিড়ভাবে মেশার এবং দেখার সুযোগ হয়েছে। সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান, তিনিও শাহ আব্দুল হান্নান সাহেবের জীবন আচারের সঙ্গে অনেকখানি মিল আছে। সততা, আন্তরিকতা, সৌজন্যতা, জ্ঞান বিজ্ঞান, দক্ষতা, পেশাদারিত্ব, সহকর্মীদের সঙ্গে সৌজন্যতা, দেশপ্রেম, যে কোনো মানদণ্ডে তিনি একজন অসাধারণ গুণী মানুষ। তার সত্যিকার অর্থেই এরকম মানুষ বলা হয়ে থাকে। একজন জিয়াউর রহমানের পরে এমন অসাধারণ সৎ, পেশাদার, দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, সেনা প্রধান আর কখনোই আসেনি। আপনারা জেনে থাকবেন এই শেখ নাদির হোসেন লিপু এবং শেখ কবির হোসেন সাহেব হলেন এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবের আপন মামা শ্বশুর। সম্মানিত দর্শক শ্রোতা, এবার আপনাদেরকে কজন পুলিশ কর্মকর্তার সঙ্গে পরিচয় করিয়ে দিব, যারা শাহ আব্দুল হান্নান সাহেবের জীবন আচারের সঙ্গে সত্যিকার অর্থেই অনেকখানি মিল রেখে জীবনযাপন করছেন। তাদের অন্যতম হলেন পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজিএইচআর মিস্টার কাজী জিয়াউদ্দিন, যিনি ৯৯ সাল থেকে চাকরি করছেন। প্রায় ২৭ বছর তিনি চাকরি করে ফেলেছেন ইতোমধ্যে। ঢাকা শহরে তার একটি ফ্ল্যাট নেই এবং এই ২৭ বছরে তাকে কোনোদিন এসপি, ডিসি অর্থাৎ অপারেশনাল কোনো চাকরিতে তাকে পদায়ন করা হয়নি। অথচ জ্ঞান বিজ্ঞান, সততা, পেশাদারিত্ব, ধর্মপরায়ণতা, যে কোনো মানদণ্ডে রিগার্ডিং অল রেসপেক্ট তার কোনো তুলনা হয় না। কাজী জিয়াউদ্দিন পুলিশ হেডকোয়ার্টারে আছেন অনেক বছর ধরে।
আমি 2007 সাল থেকে তাকে নিবিড়ভাবে দেখেছি। জীবনে একটি পয়সা অন্যায়ভাবে অর্জন করেছেন কিংবা একটি টাকা ঘুষ গ্রহণ করেছেন, বাংলাদেশে এমন কোনো নজির যদি কেউ দেখাতে পারেন, আমি কথা দিচ্ছি আমি নাকে খত দিয়ে এই পেশা ছেড়ে চলে যাব। এই কথা আমি আরও দুজন কর্মকর্তা সম্পর্কে বলতে চাই। তাদের একজন হলে নাফিউল ইসলাম, যাকে এই সরকার এসে ওএসডি করে রেখেছেন, যিনি এসবির পলিটিক্যাল উইংয়ের প্রধান ছিলেন। আরেকজন এডিশনাল ডিআইজি, যিনি এখন স্টাফ কলেজে আছেন, মিস্টার সোহেল রানা। তার ক্ষেত্রে আমার একই চ্যালেঞ্জ। অর্থাৎ এই তিনজন পুলিশ কর্মকর্তা সততা, দক্ষতা, পেশাদারিত্ব, আন্তরিকতা, সদাচরণ, ধর্মপরায়ণতা, শিক্ষা দীক্ষা, জ্ঞান গরিমা, যে কোনো মানদণ্ডে তাদের মতো আর কজন কর্মকর্তা গোটা পুলিশ বাহিনীতে আছে সেটা রীতিমতো গবেষণার বিষয়। অথচ তারা কোনটাসা অবস্থায় আছে। সম্মানিত দর্শক শ্রোতা, কাজী জিয়াউদ্দিন আহমেদ, যিনি চট্টগ্রামের সন্তান, তার বাবা ছিলেন চট্টগ্রাম কলেজের প্রিন্সিপাল, তার চাচা ছিলেন অত্র এলাকার চেয়ারম্যান এবং বিএনপির সভাপতি, আজীবন সভাপতি ছিলেন। বিএনপি সংশ্লিষ্টতার অভিযোগে ওই এলাকার আওয়ামী লীগের এমপি তাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছিল। সেই জিয়া সাহেবকে পুলিশের দুষ্টু চক্র এখন বলছে তিনি নাকি আওয়ামী লীগের দোসর। কারণ কি? কারণ হচ্ছে সাবেক সিইসি তার কাজিন, অর্থাৎ তার আত্মীয় হয়। ফলে এই দোহাই দিয়ে তাকে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে। কারণ তিনি পুলিশ হেডকোয়ার্টারের এমন একটি জায়গায় আছেন, এর ফলে এই দুষ্টু চক্র তাকে বাধা মনে করছে। তারা তাদের কাঙ্ক্ষিত যে অবৈধ কার্যকলাপ সেটি তারা বাধাহীনভাবে করতে পারছেন না। ফলে তারা তাকে বাধা মনে করে এখান থেকে বাধা অপসারণের সর্বাত্মক চেষ্টা করছেন। যেসব কর্মকর্তা পতিত স্বৈরাচার সরকার আমলে দুহাতে টাকা কামিয়েছেন, ঘুষ ছাড়া যাদের একদিনও চলে না, যাদের চুরি চামারি বাটপাড়ির অভিজ্ঞতা আছে, কেলেঙ্কারি আছে, যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে তদন্ত হয়েছে, সেই সব কর্মকর্তা এখন পুলিশ হেডকোয়ার্টারের সামনের সারিতে বসে আছেন। তারা সংঘবদ্ধ হয়ে কাজী জিয়াউদ্দিনের মতো একজন অসাধারণ পুলিশ কর্মকর্তাকে কোণঠাসা করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। যে জিয়াউদ্দিন সাহেব হলেন এমন একজন কর্মকর্তা যিনি জীবনে কখনো কারো কাছে মাথা নত করেননি। আওয়ামী লীগ আমলে নানাভাবে বঞ্চিত হয়েছেন। আমি মনে করি জিয়াউদ্দিন সাহেবের যে বৈশিষ্ট্য, তাকে যদি আইজিপি করা হয়, আমি বিশ্বাস করি শুধুমাত্র জিয়াউদ্দিনকে আইজিপি করার ফলে বাংলাদেশ পুলিশের অনিয়ম, দুর্নীতি, অসদাচরণ 70 থেকে 80% কমে যাবে। অনেক কথা হলো, পরিশেষে আপনাদেরকে একটি তথ্য দিই। শেখ কবির হোসেন, কদিন আগে আমরা দেখলাম পত্রপত্রিকায়, মিডিয়ায় খবর বেরোলো যে তিনি পালিয়েছেন। শেখ হাসিনার চাচা পালিয়েছেন। কিন্তু উনি যে 1 সপ্তাহ আগে দেশে ফিরেছেন, সে কথা কি আপনারা জানেন? টপ সিক্রেট। কারণ তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিলেন।
কিন্তু ডাক্তাররা বলে দিয়েছেন তিনি চিকিৎসার ঊর্ধ্বে চলে গেছেন। তার ফুসফুসের ক্যান্সার এমনভাবে ছড়িয়েছে যে তিনি আর চিকিৎসার আওতার মধ্যে নেই। বলে দিয়েছেন তাকে বাসায় ফিরিয়ে নেন, উনি যা খেতে চান তাকে খেতে দেন, আমাদের আর কিছুই করার নেই। পেশাগত কারণে শেখ কবির সাহেবের একাধিকবার আমি সাক্ষাৎকার নিয়েছি, একাধিকবার তার সঙ্গে আমার চা খাওয়ার সুযোগ হয়েছে। তাকে আমি যতটুকু দেখেছি, জেনেছি, মানুষ হিসেবে তিনি অতটা খারাপ মানুষ নন। শেখ হাসিনা যাকে অন্তত মাসে দুবার, নিদেন পক্ষে একবার হলেও ফোন করতেন, বয়সে শেখ হাসিনার বড় বলে যিনি সম্মান করতেন, মুরব্বী হিসেবে মানতেন, সেই শেখ কবির সাহেবকে আমি কখনো অহংকারী হতে দেখিনি। দাম্ভিকতার কোনো বৈশিষ্ট্য তার মধ্যে আমি লক্ষ্য করিনি। অন্যদিকে তিনি কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিকও হননি, শত শত কোটি টাকার মালিকও হননি। অনেক প্রতিষ্ঠানে তাকে ডেকে সম্মান করে চেয়ার দিয়েছে, সেটা তিনি বসেছেন, সেটা ডিফারেন্ট কথা। কিন্তু তিনি কিন্তু যা তা করেননি। কারণ তার বাবা ছিলেন খান সাহেব মোশাররফ হোসেন। ব্রিটিশ সরকার যাকে শিক্ষা এবং সমাজ উন্নয়নের জন্য খান বাহাদুর উপাধি দিতে চেয়েছিলেন, কিন্তু সেটি তিনি গ্রহণ করেননি। সত্যিকার অর্থে শেখ মুজিবুর রহমান সাহেবের বংশের যে মূল যে ঐতিহ্য, অর্থাৎ শেখ পরিবার বলতে যেটা বোঝায়, সেটা কিন্তু শেখ কবির হোসেন এবং শেখ লিপু সাহেবের বাবার দিক থেকে তাদের প্রভাবটা বেশি ছিল। এমনকি শেখ মুজিবুর রহমানের বাবার সঙ্গে তার বাবার খানিকটা দূরত্বও ছিল। এটি হচ্ছে টপ সিক্রেট। এবং আরও টপ সিক্রেট হচ্ছে, এক পর্যায়ে খান সাহেব এবং শেখ মুজিবুর রহমানের পিতা লুৎফর রহমান সাহেবের বাড়ির মধ্যে মাঝে দেয়াল তুলে দেওয়া হয়েছিল। অর্থাৎ পারিবারিক অভিমান এবং বৈরিতা থেকে এই দেয়ালটি তুলে দেওয়া হয়েছিল। এই ইতিহাস অনেকেই জানেন না। সম্মানিত দর্শক শ্রোতা, আমি মনে করি এরা হচ্ছে আমাদের দেশের সত্যিকারের হিরো। তারা আমাদের অহংকার। এরাই হলেন এদেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক, যারা মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ধারণ করেছেন, মুত্তাকি বান্দা হওয়ার চেষ্টা করেছেন, তাকওয়া অর্জন করেছেন, শত কোটি টাকার সামনেও লোভ সংবরণ করেছেন, ঘুষ দুর্নীতি থেকে নিজেকে মুক্ত রেখেছেন। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে অধিষ্ঠিত করবেন, জান্নাতুন নাঈম, জান্নাতুল ফেরদৌস প্রদান করবেন, ইল্লিন প্রদান করবেন। আমি সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াদ করছি, হে মহান আল্লাহ, একজন শাহ আব্দুল হান্নান, ওনাকে আপনি জান্নাতের শ্রেষ্ঠতম স্থান জান্নাতুন নাঈম, জান্নাতুল ফেরদৌস এবং ইল্লিনে অধিষ্ঠিত করুন। অন্যদেরকেও আপনি একই পথে অধিষ্ঠিত করুন। সম্মানিত দর্শক শ্রোতা, এই দেশপ্রেমিক মানুষগুলোই তাদের চোখে, ওইসব মানুষদের চোখে সবচেয়ে বড় শত্রু, যারা অবৈধ টাকার নেশায় তারা মানুষের পকেটের দিকে তাকিয়ে থাকেন ঘৃণ্য ভিখারির মতো, এবং সেই টাকায় তারা চাকচিক্য জীবনযাপন করেন, কোটি টাকা দামের গাড়িতে চড়েন, বিলাসবহুল অভিজাত দালান কোঠায় থাকেন।
সেই সব মানুষের স্থান আল্লাহ কোথায় দেবেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সে কথা আর আমি বলতে চাই না। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন তুলুন, প্রশ্ন করুন সকল অন্যের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ।